পৃথিবীর সবচেয়ে ধনী এমন এক আজব শহর যা নিয়ে এখনো তেমন কেউ কথা বলতে চায় না, যেখানে বর্তমান সভ্যতার পেছনে অবদান রয়েছে গ্রিসের সেই প্রাচীন শহরটির। তবে কেনই বা সেই রাষ্ট্র নিয়ে কোথাও তেমন কোনো তথ্য পাওয়া যায় না আজও? বলছি প্রাচীন গ্রিসের স্বাধীন রাষ্ট্র কোরিন্থ রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রটি একসময় বিশ্বের সবচেয়ে ধনী স্বাধীন রাষ্ট্র ছিল। কিন্তু কি কারণে সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল গ্রিসের কোরিন্থ, আর এই রাষ্ট্রকে কেনই বা গোপন করে রাখা হয়েছে? প্রাচীন গ্রিস জেনে অবাক হবেন, কয়েক হাজার বছর আগে প্রাচীন সভ্যতার গ্রিসে গণতন্ত্র ছিল, কিন্তু সেই গণতন্ত্র নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কিছু ছিল না। খ্রিস্টপূর্বকালে গ্রিস নামে কোনো দেশই ছিল না, ছিল অনেকগুলো স্বাধীন নগর রাষ্ট্র বা নগর রাজ্যের সমষ্টি, অর্থাৎ অনেক ছোট ছোট স্বাধীন রাষ্ট্রে বিভক্ত ছিল গ্রিস, যার মধ্যে এথেন্স, স্পার্টা, আর্গোস, মোগারা এবং কোরিন্থ ছিল অন্যতম। এই নগর রাষ্ট্রগুলো অধিকাংশই গড়ে উঠেছিল উঁচু পাহাড়কে ঘিরে। প্রতিরক্ষার প্রয়োজনে তারা শহর গড়ে তুলেছিল কেন্দ্রের উঁচু পাহাড়ের ওপর। গ্রিসের বিভিন্ন অংশের সামাজিক ব্যবস্থাগুলো ছিল খুবই ভিন্ন ভিন্ন ধরনের। গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল, যেমন একদিকে কোরিন্থ ও মিলেটাসের মানুষ শিল্প ও বাণিজ্যের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করত, অন্যদিকে স্পার্টা, অ্যালিস ও আর্কাডিয়ার মানুষ কৃষি, যুদ্ধ ও মন্দিরের আয়ের উপর নির্ভরশীল ছিল। এর মধ্যে স্পার্টানরা ছিল নামকরা যোদ্ধা। স্পার্টায় নাগরিকদের রাষ্ট্রের কাছে পুরোপুরি দায়বদ্ধ থাকতে হতো। শত্রুর আক্রমণ প্রতিহত করা ও গজিয়ে ওঠা দাস বিদ্রোহকে নির্মূলের জন্য নাগরিকদের প্রচন্ড অধ্যাবসায়ের মাধ্যমে লড়াকু সৈনিক তৈরি করত। সেজন্য ছোটবেলা থেকে তাদেরকে সেভাবেই গড়ে তোলা হতো। জন্মের পরপর তাদের বাবা মা তাদেরকে সারা রাত পাহাড়ে ফেলে রাখতো বাচ্চার শক্তি বা ক্ষমতা বোঝার জন্য, দেখতো তারা বাঁচতে সক্ষম কিনা। 7 বছর বয়সে তাদের পরিবার আলাদা করে সামরিক প্রশিক্ষণ দিত। তাছাড়া সবসময় ইউনিফর্ম পরে থাকতে হতো তাদের, আর নিয়মের বিচ্যুতি ঘটলে কঠোর শাস্তির মধ্যে দিয়ে যেতে হতো। 30 বছর বয়সের আগে তাদের পরিবারে ফিরে আসার কোনো উপায় ছিল না, আর 60 বছর বয়স পর্যন্ত তাদের রাষ্ট্রের প্রয়োজনে নিজেকেই উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হতো সর্বদা। আর 900 খ্রিস্টপূর্বে হওয়া কোরিন্থ রাষ্ট্রটি ছিল ধনী ও সমৃদ্ধশালী। সেটা ছিল এক বিরাট বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু বড় বড় ব্যক্তিত্বের মানুষ কোরিন্থে খুব বেশি ছিল না। পেলোপনেসাসের সাথে মধ্য গ্রিসের সংযোগকারী যোজকের উপর অবস্থিত ছিল নগর রাষ্ট্র কোরিন্থ। স্বাধীন রাষ্ট্র, যেহেতু প্রথমেই বলেছি অনেক ছোট ছোট স্বাধীন রাষ্ট্রে বিভক্ত ছিল গ্রিস, আর তার মধ্যে একটি রাষ্ট্র ছিল কোরিন্থ। তবে কি কোরিন্থ রাষ্ট্রে বর্তমানের মতো নির্বাচন ভোট দেওয়ার ব্যবস্থা ছিল? কেমন ছিল সেই রাষ্ট্রটি? ওই নগর রাজ্যে কোনো রাজা ছিল না, এগুলো শাসিত হতো ধনী সেনেট সদস্যদের দ্বারা। এটাকে ধনীদের গণতন্ত্র বা অভিজাততন্ত্র বলা যায়। গণতন্ত্র বলতে বোঝাতো সব নাগরিকের শাসন, তবে দাসদাসী ও নারীদেরকে নাগরিক বলে গণ্য করা হতো না, অর্থাৎ পুরুষ শাসক। শাসন অবস্থায় সাধারণ মানুষের ভূমিকা ছিল নগণ্য। অল্প কিছু লোকেরাই ভোট দেওয়ার অধিকার পেত, আর রাষ্ট্র অনেক দাস ছিল যারা ঠিকমতো মানুষ বলে গণ্য হতো না। কোন কোন রাজ্যে এই দাসদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 1/3। যোগাযোগ ব্যবস্থা, কোরিন্থ রাষ্ট্রটি ছিল কৃষি, বাণিজ্য, ব্যাংক, ভ্রমণ শিল্প ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত। সে সময় কোরিন্থ মূলত টেক্সটাইল, অলিভ অয়েল ও চুনাপাথর বাণিজ্যের মাধ্যমে বিখ্যাত ছিল। তখন আরো নতুন নতুন পেশা ও ব্যবসা বাণিজ্যের উদয় ঘটে। ফিনিশিয়া এবং অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগ নতুন করে প্রতিষ্ঠিত হয়, যে কারণে ব্যবসা বাণিজ্যের জন্য তাদের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যেতে হতো। আর সে সময় যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন ঘটে। জেনে অবাক হবেন, সে সময় অর্থাৎ রেল পরিবহনের ধ্যান ধারণা ও কার্যক্রম যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে গ্রিসে শুরু হয়ে গিয়েছিল। এই সূত্র ধরে সেখানে 6 কিলোমিটার থেকে 8.5 কিলোমিটার রেলপথের প্রমাণ মেলে। অবশ্য সেখানে মানব ও পশু চালিত চাকাযুক্ত রেলযান ব্যবহার করা হতো, আর রেলপথে চুনাপাথরের খাঁজ ব্যবহার করা হতো। মুদ্রার প্রচলন, ব্যবসার প্রসারের সাথে সাথে কোরিন্থে মুদ্রার প্রচলনও ঘটে। মুদ্রা অবশ্য প্রথমে পশ্চিম এশিয়ার লিডিয়া আবিষ্কৃত হয়েছিল, কিন্তু সেটা ছিল ইলেকট্রামের অর্থাৎ সোনা ও রূপার মিশ্র ধাতুর তৈরি উচ্চমানের মুদ্রা। লিডিয়ার অনুকরণে পারস্যের সোনার এবং গ্রিসের রূপার যে মুদ্রার প্রচলন হয় সেগুলোও ছিল উচ্চমানের মুদ্রা। উচ্চমানের মুদ্রার সাহায্যে ধনী কৃষক মহাজনরা বড় বড় লেনদেনের কাজ করতেন, তবে ছোট ছোট কৃষক কারিগররা এর ফলে নানা দুর্ভোগ পোহাত। কিন্তু 600 খ্রিস্টপূর্বাব্দের অল্পকাল পরেই প্রাচীন গ্রিসের কোরিন্থ নগর রাষ্ট্রে তামা বা রূপার তৈরি কম মানের ছোট মুদ্রার প্রচলন হওয়ার ফলে গ্রিসের ব্যাপক সংখ্যক দরিদ্র কৃষক কারিগরও মুদ্রা অর্থনীতির আওতায় চলে আসে। যেমন যে কৃষকের সামান্য পরিমাণ উদ্বৃত্ত জলপাই বা আঙুর ছিল, তার পক্ষেও সেটা বিক্রি করে টাকা জমানো সম্ভব হচ্ছিল অল্প মানের মুদ্রার আবিষ্কারের ফলে। এই জমানো টাকা দিয়ে পরে প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব হতো। এর ফলে একদিকে গ্রিসের জাতীয় সঞ্চয় এবং জাতীয় উৎপাদন এবং আয় বৃদ্ধি পেয়েছিল। অল্পমানের মুদ্রার ফলে এইভাবেই তাদের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন
পরিবর্তন আসে, আর এভাবেই ধারাবাহিক উন্নতির ফলে করিন্থ রাষ্ট্র সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষা ব্যবস্থা। মানব সভ্যতায় প্রাচীন গ্রিকদের অবিস্মরণীয় অবদান রয়েছে। গ্রিক সভ্যতার ফাউন্ডেশন তৈরি হয়েছিল কম করে হলেও 4000 বছর আগে। সে সময় গ্রিস ছিল তাদের সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায়, যা আজও আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে চলেছে শিল্পকলা, দর্শন, বিজ্ঞান, গণিত এবং রাজনৈতিক প্রেক্ষাপটে। প্রাচীন গ্রিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য এবং শৃঙ্খলাবোধ। স্বাধীন নগর রাষ্ট্রগুলোতে তারা পড়তেন। গ্রিসের ছেলেরা 7 বছর বয়স থেকে স্কুলে যেত। ধনীদের ছেলে মেয়েদের 18 বছর পর্যন্ত লেখাপড়া করানো হতো। কারিগর ও কৃষকের ছেলেরাও প্রাথমিক শিক্ষা পেত। তবে দাসদের সন্তানদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল। যদিও মেয়েরাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়তে পারত না, তবে তাদের অনেকেই ঘরে বসে অর্জন করে নিয়েছিল বিদ্যা আর লিখতে পারার দক্ষতা। স্থাপত্য শৈলী। প্রাচীন গ্রিসের কোরিন্থ কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল তা কিন্তু নয়, উপরন্তু রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র পরিণত হয়। এর চারপাশে এক বড় অঞ্চলের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গ্রিসের কোরিন্থ রাষ্ট্রে অনেকগুলো বাজার ও স্থাপত্য শিল্প ছিল। প্রাচীন গ্রিসের ইতিহাস প্রথম দিকে শহরের মধ্যে এরকম একটা খোলা স্থান নির্ধারণ করা হতো। সেখানে সবাই মিলে নাগরিক সমাচার, সেনাবাহিনীর মহড়া কিংবা রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারত। পরবর্তীতে অ্যাগোরা পরিণত হয় একটি উন্মুক্ত কিন্তু তাঁবু দিয়ে ঢাকা এক বাজারে। অ্যাগোরা শব্দটি গ্রিক শব্দ, এর অর্থ দাঁড়ায় সমাবেশের জন্য খোলা জায়গা। এখানে ব্যবসায়ীরা তাদের দোকান নিয়ে বসতো এবং কারিগররা আসতো তাদের বানানো জিনিসপত্র বিক্রি করতে, আর নাগরিকরা আসতো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। কোরিন্থ রাষ্ট্রের পতন। কোরিন্থ নগরের পতন হয়েছিল কোরিন্থ যুদ্ধের সময় 395 থেকে 387 খ্রিস্টাব্দে, যা পেলোপনেশিয়ান যুদ্ধের একটি অংশ ছিল। এই যুদ্ধে স্পার্টা এবং এথেন্সের মধ্যে প্রতিরোধ ঘটানো হয়। এই যুদ্ধে স্পার্টা, এথেন্স এবং তাদের সহযোগী দল অংশ নেয়। কোরিন্থ রাষ্ট্র ধনী হলেও স্পার্টা রাষ্ট্রের সামর্থ্য ও সৈন্য সামর্থ্যের ক্ষমতা বেশি থাকায় কোরিন্থ যুদ্ধে পরাজিত হয়। এর ফলে কোরিন্থ রাষ্ট্র প্রায় 387 খ্রিস্টাব্দে অস্তিত্ব হারায় এবং এর পতন ঘটে। কোরিন্থ নগরটি সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল বটে, কিন্তু সৈন্য সামর্থ্য ও ক্ষমতার দিক থেকে এগিয়ে ছিল স্পার্টা। তাই কোরিন্থ রাষ্ট্র নিয়ে কোথাও খুব বেশি একটা তথ্য পাওয়া যায় না, যেমন স্পার্টা রাষ্ট্র সম্পর্কে পাওয়া যায়, কারণ ইতিহাস তারাই লিখেছে যারা যুদ্ধে জিতেছে। যুগ যুগ থেকে এভাবেই নানান যুদ্ধ সংঘাত, প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে নানা রাষ্ট্রের পতন ঘটেছে। আর তেমনি একসময়কার সবচেয়ে ধনী বাণিজ্যিক রাষ্ট্র কোরিন্থ হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে, তবে এখনো এই রাষ্ট্রের ছাপ রয়ে গেছে ইতিহাসে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই অনেকদিন যাবত পিনিক পাই অ্যানিমেশনে নতুন ভিডিও দেখতে চেয়েছিলেন, আর এই নিয়ে পিনিক পাই চ্যানেলে অনেক কমেন্টও করেছেন। তাই আপনাদের আগ্রহে আরো একবার নিয়ে এলাম পিনিক পাই অ্যানিমেশন। এখন থেকে আবারও নিয়মিত পিনিক পাই অ্যানিমেশনে ভিডিও পোস্ট করা হবে। আর পিনিক পাই অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। আমার শুধু একটা কড়াই হলেই চলবে। আরে তুই পোলাপাইন সব গেলি কই? এমন সুন্দর পুতুল আর কোথাও পাবে না কেউ। আজ তো একটাও পুতুল বিক্রি হলো না গো। কে বললো আমি তোদেরকে বিনে পয়সায় করাই দেব? দাও তো করাই হিসাব করে, যা যা মন চাইছে খেতে। এই খাবারের গ্রাম তো রূপাদের বাড়ি থেকে আসছে। এই ভর দুপুরে তোমাদেরকে না খেয়ে যেতেই দেব না। তুমি এখানে ঠুটোর মতো বসে না থেকে যাও না, যাও রান্নাঘরে কি হচ্ছে একবার দেখে আসো। যা যা মন চাইছে খেতে। ও ও ও, কি সর্বনাশ! তার মানে রূপার কাছে জাদু করাই আছে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।